দুপুরে খাওয়া দাওয়া শেষে আনান আবার বাইরে গিয়েছিল। রাজিতার সাথে ভালো করে কথা বলেনি। হয়তো রাজিতার কথায় কষ্ট পেয়েছে। রাজিতার নিজের উপরেই রাগ হতে থাকে এটা ভেবে যে যে মানুষটা কাল থেকে আজ পর্যন্ত ওর সাথে এত ভালো ব্যবহার করেছে তাকেই কিনা কথা শুনিয়ে যাচ্ছে। ওর সমস্ত রাগ আনান বেচারার উপর দিয়ে ঝাড়ছে। আনানকে সরি বলা উচিত। এসব ভাবছিল তখনই আনান এসে বলল, সরি, সারাদিন তোমাকে সময় দিতে পারিনি। মা বলল তুমি নাকি রুম থেকেই বের হওনি। রাজিদা নরম সুরে বলল, আপনি কেন শুধু শুধু সরি বলছেন? আমারই তো সরি বলা উচিত। প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। আমি জানি তোমার সাথে যা যা হচ্ছে তা মেনে নিতে একটু সময় লাগবে, তাই তোমার কথায় কিছু মনে করার প্রশ্নই আসে না। সত্যি আমার উপরে রেগে নেই তো আপনি? রেগে থাকলে কি রাগ ভাঙাবে নাকি? আগে বলুন, আমাকে মাফ করে দিয়েছেন কিসের জন্য? এই যে কাল থেকে আমি আপনাকে এই ভুল বুঝে যাচ্ছি, অথচ আপনি আমার কত খেয়াল রাখছেন। তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। শুধুই কি দায়িত্ব? মানে না, কিচ্ছু না। কথাটা বলেই রাজিতা ভাবে যে কি বলতে কি বলে দিয়েছে। আনান বুঝতে পারল যে রাজিতা কি বলতে চাচ্ছিল, তাই বলল, একটা বিষয় আমরা না চাইলেও মেনে নিতে হবে যে আমরা এখন স্বামী স্ত্রী। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এগুলোর জন্ম দিতে হবে। জানি না তুমি আমাকে কি ভাবছ, তবে আমি আনান ছেলেটা অতটাও খারাপ নয় তুমি যতটা ভাবছ। রাজিতা যাকে এত কথা শোনাচ্ছে সে এখনও ওকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভেবে অবাক হয়ে যায়। আসলে মানুষটা মনে হয় অনেক ভালো। এত কিছুর পরেও ওর শুধু রাজিতার প্রতিই খেয়াল। 2 দিনেই মানুষটার প্রতি কেমন একটা মায়া জন্মে গেছে রাজিতার। আনানের মায়াবী মুখটার দিকে তাকাতেই লজ্জায় মাথা নুইয়ে নেয় রাজিতা, কারণ আনান ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু মানুষ আছে যারা সামনের মানুষটিকে না দেখে কথা বলতে পারে না। আনানও হয়তো ওই ধরনের মানুষ। রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আমাকে তুমি কি এখনো বিশ্বাস করতে পারছো না? তুমি বলেছিলে না তুমিও রাজি না থাকা সত্ত্বেও আমি কেন তোমাকে বিয়ে করলাম? জানতে চাও? রাজিতা যেন মেঘ না চাইতে জল পেয়ে গেছে। আমতা আমতা করে বলল, আপনার ইচ্ছে হলে বলতে পারেন, আমি আর জোর করব না। নিজের মানুষেরা যেখানে বিশ্বাসের মূল্য রাখে না সেখানে। এইটুকু বলেই থেমে গেল রাজিতা। আনান বলল, আচ্ছা, আমাকে এখনই বিশ্বাস করতে বলছি না। তুমি তখন শুনতে চাচ্ছিলে তাই জিজ্ঞেস করলাম। বাকিটা তোমার ইচ্ছে। আপনি আমার উপরে রাগ করে আছেন, তাই না? সেই অধিকার কি তুমি আমাকে দিয়েছো এখনো? আপনি কি নীলাপুকে বিয়ে করলেও এভাবেই কেয়ার করতেন? রাজিতার মুখে আবারও নীলা নাম শুনে আনান এবার একটু চটে গেল। দেখো, তোমাকে বারবার বলছি যে এখন আমরা স্বামী স্ত্রী, সো বারবার তুমি অন্য কাউকে টেনে এনে কি প্রমাণ করতে চাইছো? আপনি আজ সারাদিন কোথায় ছিলেন? রাজিতা কথা ঘোরাচ্ছে বুঝতে পেরে আনানও আর কিছু বলল না। এক বিষয় নিয়ে বারবার কথা বলতে ভালো লাগছে না। কাজ ছিল একটু। আরেকটা কথা, যদি মনে করো আমি তোমার উপরে রেগে আছি আর রাগ ভাঙাতে চাও তো তৈরি হয়ে নাও। একটু বাইরে যাব তোমাকে নিয়ে, যদি তুমি যাও তো। বলেই রুম থেকে বের হয়ে গেল আনান। রাজিতা ভাবল যে আনান নিজে থেকে যখন বলছে তখন বাইরে থেকে একটু ঘুরে আসলেই ভালো লাগবে। সারাদিন একা একা রুমের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছে ও। রাজিতা মেরুন রঙের একটা সালোয়ার কামিজ পরল, হালকা মেকআপের সাথে খোলা চুল। বেশ লাগছে দেখতে। রাজিতার খুব ইচ্ছে চুল বড় করার, কিন্তু ঘাড় থেকে কিছুটা নেমেই যেন চুলগুলো বড্ড জেদি হয়ে যায়, আর বড় হয় না। তার উপরে হালকা কার্লি। রাজিতার হঠাৎ ওর বাসার কথা মনে হতেই মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসার কথা ভাবছিল, তখন হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে ওর বান্ধবী নেহা কল করেছে। বেচারি কাল থেকে কল করে যাচ্ছে, কথা বলতেই ভুলে গিয়েছিল। কল রিসিভ করতে ওপাশ থেকে একটা রাগী তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, বান্দরনি, কাল থেকে কল করছি, কল ধরিস না কেন? আমি তো ভাবলাম মরে টরে গিয়েছিস, খয়রাতি খাওয়ার প্ল্যান করছিলাম। আরে কান ফাটিয়ে ফেলবি নাকি? আসতে বল, আমি শুনতে পাচ্ছি। ব্যস্ত ছিলাম খুব, তাই কল ধরতে পারিনি। বোনের বিয়েতেই এত ব্যস্ত? নিজের বিয়ে হলে তো তোকে মোম আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা কি বলবি বল তো, আমি আবার একটু বাইরে যাব।
এ কথা বলতেই দেখে আনান চলে এসেছে রুমে। রাজিতাকে ফোনে কথা বলতে রেখে বিছানায় শুয়ে পড়ল। ভাবলো রাজিতার কথা শেষ হওয়া পর্যন্ত একটু রেস্ট নেওয়া যাক। আনানকে দেখে রাজিতা একটু অস্বস্তি বোধ করতে লাগলো। আচ্ছা, পরে কথা বলবো নে। কিন্তু ওপাশ থেকে নেহার ফোন রাখার কোনো তাড়া নেই। ও বলেই চলছে, আরে আজ যে কি হয়েছে তুই শুনলে হা হয়ে যাবি। আমাদের ডিপার্টমেন্টে একটা নতুন স্যার জয়েন করেছে। সে কি দেখতে রে! সূর্য স্যার আর কি, তার চাইতেও ডাবল হ্যান্ডসাম। সে গাড়ি থেকে যখন নামলো, দেখার মতো একটা পরিবেশ। আশেপাশে যারা ছিল আমার মনে হয় সবাই অবাক হয়ে গিয়েছিল। ক্যাম্পাসে এখন সূর্য স্যারের ফ্যান ফলোয়ার কমে যাবে, দেখিস তুই। তুই নিজেও সূর্য স্যারকে বাদ দিয়ে এই স্যারের প্রেমে পড়ে যাবি, বুঝলি? নেহা, আমি তোর সাথে পরে কথা বলবো না। আরে আমার কথা তো শেষ করতে দে। হ্যালো হ্যালো। নেহা হ্যালো হ্যালো করছিল, কিন্তু তার আগেই রাজিতা কল কেটে দিল। ওদের ভার্সিটির সূর্য স্যার অনেক মেয়েদের ক্রাশ। রাজিতার কাছেও ভালো লাগে, তবে ওইভাবে না। উনি আবার রাজিতাদের ডিপার্টমেন্টের স্যার নয়। আমার নিজের স্বামী এত হ্যান্ডসাম, এখন তো আর আমাকে অন্য কাউকে দেখতে হবে না। একে যদি ভার্সিটির টিচার হিসেবে জয়েন করিয়ে দিলে দেখা যাবে সব মেয়ে চোখ ফেরাতে পারবে না। ভাগ্যিস উনি আমাদের ভার্সিটির টিচার না, তা না হলে বদ মেয়েগুলোর নজর লেগে যেত। এসব ভাবতেই হাসি পায় ওর। যাকে এ পর্যন্ত স্বামী হিসেবে মানতেই পারেনি, তাকে নিয়ে কী সব ভাবছে সে। রাজিতাকে একা একা হাসতে দেখে আনান ওর সামনে গিয়ে বলল, একা একাই হাসবে নাকি আমাকেও হাসির সঙ্গী বানাবে? রাজিতা চমক ভেঙে বলল, না মানে আমার এক বান্ধবী কল করেছিল তো তাই। তোমার জন্য ড্রেসটা সুন্দর লাগছে নাকি ড্রেসটার জন্য তোমাকে সুন্দর লাগছে? বুঝতে পারছি না, আমার প্রশংসা করছেন নাকি ড্রেসের প্রশংসা করছেন? আমিও তা বুঝতে পারছি না। মহারানী, তৈরি হলে চলুন, যাওয়া যাক। আর কত ওয়েট করাবেন আমাকে? জি, চলুন। সন্ধ্যা কেটে রাতের অন্ধকারে সব কিছু গ্রাস হতে শুরু করেছে, কিন্তু শহরে তার ছিটে ফোঁটাও নেই। আনান গাড়ির দরজা খুলতে যাচ্ছিল, তখন রাজিতা বলল, এখন কোথায় যাবেন? আমি তো চাচ্ছিলাম তোমাকে কিছু শপিং করানোর জন্য মলে নিয়ে যেতে। তুমি কোথাও যেতে চাইলে বলো, সেখানেই নিয়ে যাব। প্রথমে এই গাড়িটা ছাড়ুন। মানে? রিকশায় ঘুরবেন আমার সাথে? গাড়ি থাকতে রিকশায় কেন? রাতের শহরটা রিকশায় ঘুরে দেখার মজাই আলাদা। ঘুরবেন নাকি? তুমি চাইলে ঘুরতেই পারি। তুমি ঘুরেছো এর আগে কখনো? হ্যাঁ, আমরা তো মাঝে মাঝেই ঘুরতাম। আমরা মানে? আমরা মানে আমি, রিমি আর নিয়ন ভাইয়া। নীলা আপু মাঝে মাঝে আমাদের সাথে যেত। আমার সাথে ঘুরতে ভালো লাগবে তো তোমার? আপনি এত প্রশ্ন করছেন কেন? গেলে চলুন তো। আর না হলে? রাজিতাকে থামিয়ে দিয়ে আনান একটা রিক্সা ডেকে দুইজনে রিক্সায় অনেকক্ষণ ঘুরলো। রাজিতার কাছে আনানকে এখন আর অপরিচিত লাগছে না, ওর সাথে ঘুরতে ভালোই লাগছে। চলুন ঘুরবো। রাজিতা আর আনান দুজনেই চুপচাপ পাশাপাশি হাঁটছে পার্কের মধ্যে। আনান রাজিতাকে বলল, তোমার হাতটা একটু ধরা যাবে? না মানে সবার মতো নতুন বউয়ের হাতটা ধরে হাঁটতাম আর কি। আমার খুব ইচ্ছে ছিল যে বউয়ের হাত ধরে পার্কে ঘুরে বেড়াবো। আজ এখন যদি। বলতেই রাজিতা আনানের দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আনান রাজিতার হাতে হাত রাখতেই রাজিতার মনে হতে লাগলো যে এই মানুষটাকে হয়তো বিশ্বাস করা যায়। নিজেকে অনেক মুক্ত লাগছে আজ। সারাদিনের বিষণ্ণতাগুলো যেন ওকে ছেড়ে চলে যেতে শুরু করেছে। রাজিতা আনানকে উদ্দেশ্য করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। এখনও জিজ্ঞেস করে কথা বলতে হবে তোমাকে? না মানে আপনার সম্পর্কে তো আমি তেমন কিছুই জানি না, তাই আর কি। আচ্ছা বলো, কি জানতে চাও? আপনি কি করেন, মানে আপনার পেশাটা কি? সব রেখে তুমি আমার পেশা নিয়ে পড়লে কেন? অন্যান্য মানুষ সাধারণত পছন্দ অপছন্দ, ইচ্ছে অনিচ্ছে এসব সম্পর্কে জানতে চায়, আর তুমি প্রথমেই পেশা জানতে চাচ্ছ কেন? জানতে ইচ্ছে হলো তাই আর কি। আপনি যদি না বলেন সেটা আপনার ব্যাপার। রাগ করলে নাকি? আসলে ওইটা বলা যাবে না, ওটা তোমার জন্য সারপ্রাইজ। অন্য কিছু জিজ্ঞেস করো। আপনাদের এখানেই যখন আছে, আস্তে আস্তে সব জানতে পারবো। আমার সম্পর্কে জানার খুব আগ্রহ দেখছি তোমার। সব কিছু ছেড়ে যার কাছে চলে আসলাম, তার সম্পর্কে না জানলে হয় নাকি? রাজিতার স্বাভাবিক আচরণ দেখে আনানের অনেক ভালো লাগছে।
আনানের মা বাবাও অনেক খুশি হয়েছেন যে ছেলে আর ছেলের বউ একসাথে ঘুরতে বেরিয়েছে। আনানের মা বাবার ব্যবহারে রাজিতা মুগ্ধ। ওনারা রাজিতাকে একদম আপন মেয়ের মতো দেখছে। রাজিতা যখন আনানের মাকে মা বলে ডাকছিল, উনি মনে হয় আবেগে কেঁদেই ফেলল। আনানের মিশন কমপ্লিট। রাজিতা সবার সাথে হেসে খেলে কথা বলছে, আনানের মায়ের সাথেও গল্প করছে। এসব দেখে আনানের অনেক ভালো লাগছে। রাজিতার পছন্দ অপছন্দ বিভিন্ন বিষয় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত আনানের মায়ের সাথে গল্প করলো। রাজিতার গল্প থামানোর কোনো নামগন্ধ না পেয়ে আনানের মাই বলল, অনেক রাত হয়েছে মা, যা এবার গিয়ে শুয়ে পড়, কাল নাকি আবার ভার্সিটি যাবি। আনু বলল। রাজিতা খুশিতে যেন লাফিয়ে উঠল। উনি বলেছে কাল ভার্সিটিতে যেতে দিবে আমাকে? ওর শাশুড়ি হেসে বলল, তুই চাইলেই হবে, ওকে তোর ব্যাপারে নাক গলানোর সুযোগ দিলেই দেখবি ও নাক গলাবে। কিছু হলে শুধু আমাকে এসে বলবি, বাকিটা আমিই দেখব। রাজিতা কিছুটা লজ্জা পেয়ে বলল, আচ্ছা মা, আসি তাহলে, কালকে সকালে উঠতে হবে, আমাকে ডেকে দেবেন একটু, কেমন? আনু থাকতে আবার আমাকে ডাকা লাগবে কেন? ওকে বলিস ডেকে দিবে। আনান ডেকে দিবে মনে হতেই ওর সকালের কথা মনে পড়ে গেল। মুখে পানি ছিটিয়ে কেউ ঘুম ভাঙায়। রাজিতা রুমে ঢুকতে আনান বিছানায় শুয়ে শুয়ে বলতে লাগলো, দরজা লক করে দিও, আর ফোন এখানে রেখে গিয়েছিলে কেন? সাথে নিয়ে গেলেই তো পারতে। রাজিতা দরজা লক করতে করতে বলল, আবার কে ফোন করেছিল? চাচ্চুরা কেউ, নাকি নেহা নাকি মালিহা? তাদের কেউই না, রাজিতার চাচ্চুরা কেউ ফোন করেনি। শুনে রাজিতার মনটা আবারও খারাপ হয়ে গেল। ও সারাদিন আশায় ছিল যে অন্তত ওর চাচু ওকে একবার কল করে খোঁজ নেবে, মেয়েটা কেমন আছে না আছে ওর চাচু খোঁজ নেবে। ওর চাচু এতটা নিষ্ঠুর কিভাবে হলো? রাজিতার হাতে ফোনটা দিতে দিতে খসখসে গলায় বলল, এত রাতে নিয়ন ভাইয়া কেন কল করেছে? নিয়ন ভাইয়া শুনে রাজিতা যেন কিছুটা খুশি হলো। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করতে করতে আনানকে উদ্দেশ্য করে বলল, আমাকে ডাকেননি কেন? এতটা জরুরি জানতে পারলে অবশ্যই ডেকে দিতাম। আমি তো ভাবলাম। আর কিছু বলার আগেই রাজিতা হ্যালো বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। আনার শুধু বারবার ঘড়ি দেখছে। পুরো 23 মিনিট 45 সেকেন্ড পরে রাজিতা রুমে আসলো। ওর মুখের হাসিটুকুই বলে দিচ্ছে ও কি পরিমাণ খুশি। আমি পাশে থেকেও এতটা খুশি রাখতে পারছি না। আর ওই নিয়ন বেটা 1000 মাইল দূর থেকে মুখে হাসি ফুটিয়ে তুলেছে। স্বামী থাকতে এত রাতে অন্য মানুষের সাথে কথা বলতে বিবেকে একটুও বাঁধলো না। কি মেয়ে রে বাবা! আনান মনে মনে কথাগুলো ভাবছিল। তখন রাজিতা ওর পাশে শুয়ে পড়লো আর বলতে লাগলো, জানেন 2 মাস পরেই নিয়ন ভাইয়া দেশে আসছে। ওনার থিসিস পেপার প্রায় কমপ্লিট। কতদিন পর ভাইয়াকে সরাসরি দেখব। ও আচ্ছা, ভাইয়া যখন বাইরে যায় তখন আমার এইচএসসির টেস্ট পরীক্ষা চলছিল। কতদিন হয়ে গেছে। রাজিতার মুখে নিয়ন ভাইয়ার গল্প শোনার কোনো ইচ্ছেই আনানের নেই। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো তাহলে, কাল সকাল সকাল আবার উঠতে হবে, নাকি বালতি ভর্তি পানি এখনই রেডি করে রাখবো? আচ্ছা বাবা, ঘুমাচ্ছি। তারপর একটু চুপ থেকে রাজিতা আবার বলল, ধন্যবাদ কালকে আমাকে ভার্সিটিতে যেতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য। কাল রাতে ঘুম হয়েছিল? আসলে আমার ঘুমানো এত বাজে, আপনার কষ্ট হবে না তো? আনান চোখ বন্ধ করেছিল। রাজিতার কথা শুনে পাশ ফিরে শুতে শুতে বলল, বিয়ে যখন করেছি এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে নাকি? এখন বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো তো। আনান গাড়িতে আসতে বলেছিল, কিন্তু রাজিতা অনেক অনুরোধ করে বাসে করে ভার্সিটিতে আসলো। বইপত্র কিছুই সাথে নেই। দোকান থেকে একটা খাতা আর কলম কিনে ব্যাগে ঢুকিয়ে রাখলো, যদি প্রয়োজন হয়। রাজিতার চাচু সকালে ফোন করেছিল, এই কারণে আজ ওর মনটা অনেক ভালো। আমাদের বাসা থেকে রাজিতার ভার্সিটি অনেক দূরে। আনন্দের বাসা থেকে রাজিতার ভার্সিটি অনেকটা দূরে। রাজিতা ভাবছে যে এত দূরে প্রতিদিন এসে ক্লাস করাটা তো কষ্ট হয়ে যাবে। রাজিতা ক্লাসে ঢুকতেই নেহা আর মালিহা ওকে ঘিরে ধরল, যেন কতকাল পরে ও ক্লাসে এসেছে। নেহা ওর কাছে এগিয়ে এসে বলল, কাল ওইভাবে কল কেটে দিলি কেন? আমার পুরো কথাটাই তো শুনলি না তুই। তুই ভাবছিস আমি মিথ্যে বলছি, কিন্তু স্যারকে দেখলেই তুই বুঝতে পারবি যে আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলিনি।
রাজিতা হঠাৎ দেখতে পায় যে ওর চাচ্চু দাঁড়িয়ে আছে ওদেরই ফ্যাকাল্টির নিচে। ও হুট করে কাউকে কিছু না বলেই নিচে চলে আসে ওর চাচ্চুর সামনে। সকাল সকাল ওর চাচ্চুকে দেখে রাজিতা তো ভীষণ খুশি। ক্যাম্পাসে না হলে হয়তো ও কান্না করে দিত, এমন একটা অবস্থা। ওর চাচ্চু ওকে আসতে দেখে বলল, কেমন আছিস মা? কাল ওভাবে চলে আসলি, সকালে ফোনে কথা বলেও ভালো লাগছিল না, ওই বাসায় যেতেও মন চাচ্ছিল না। এত কিছুর পর তুই যখন বললি যে ভার্সিটিতে আসবি, তাই চলে আসলাম তোর মুখটা এক নজর দেখার জন্য। রাজিতা দেখলো যে ওখানে চারপাশে অনেক লোকজন, তাই ওর চাচাকে নিয়ে মাঠের পাশে একটা বেঞ্চিতে গিয়ে বসলো। তারপর বলল, ছোট আম্মু কি খুব রাগারাগি করেছে কাল? তুই চলে আসার পর আরো ভীষণ রেগে গিয়েছিল। আনান তোকে ওভাবে নিয়ে আসলো। চাচ্চু, আমি তো আসতে চাচ্ছিলাম না, কিন্তু আনান ঠিক কাজই করেছিল। তুই থাকলে তোর চাচি হয়তো আরো অনেক কথা শোনাতো তোদের। সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বলতো। নতুন জামাই অমন পরিবেশে কি করে থাকতো বল? সেটা ঠিক, ওই জন্যই আমিও চলে আসলাম। আনান যে কি ভাবছিল কে জানে। নতুন জামাই শ্বশুরবাড়ি গিয়েছিল শখ করে, অথচ কত কিছু শুনতে হলো তাকে। আমি নিজেও তো কত কথা বলে দিয়েছি। মা, তুই ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করিস না। এখন ওটাই তোর নিজের বাড়ি। আমার জানা মতে তোর শ্বশুর খুব ভালো একজন মানুষ, আর আনান তো তারই ছেলে। হ্যাঁ চাচ্ছু, ওনারা অনেক ভালো মানুষ। 2 দিনেই আমাকে আপন করে নিয়েছে। তোর চাচিকে নিয়ে বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নীলাও সব ভুলে যাবে হয়তো। কিছুদিন একটু মাথা গরম থাকবে সবার। না চাচ্চু, আমি কিছু মনে করিনি। আমি তো জানি কে কেমন। কিন্তু আনান, ও তো অন্য কিছু ভাবছে। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু ওদের সাথে মানিয়ে চলবে। আমি যেন কোনো কমপ্লেন না শুনি। তুমিও আমাকে নিয়ে আর চিন্তা করো না চাচ্চু। চিন্তা আবার করব না? তোকে বিয়ে দেওয়ার সময় মনে হচ্ছিল যে কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তুই হয়তো ভাবছিস যে নিজের মেয়েদের রেখে তোকেই কেন আনানের ঘাড়ে চাপিয়ে দিলাম। আসলে আমি নীলা আর রিমিকে অনেক বুঝিয়েছি। ওরা নিজের মেয়ে হয়েও আমার কথা একবারও ভাবিনি। আমি তোকে কোনো ঝামেলায় ফেলতে চাইনি। চাচ্চু, যা হবার হয়ে গেছে। তুমি এসব নিয়ে আর একদম ভেবো না। না রে মা, আমি চাই না তুই তোর চাচ্চুকে এভাবে বলবোস। তোর চাচি বলেছিল যে তোকে যে আমি এত আদর করি, তুইও নাকি আমার কথা ভাববি না। আমিও বড় মুখ করে বলেছিলাম যে তুই অবশ্যই আমার কথা রাখবি, আর এ কারণে আমি তোকে জোর করেছিলাম রে মা। আচ্ছা, এখন তো তুমি খুশি নাকি? খুশি মানে, তোকে বিদায় দেওয়ার সময় আমি যখন জানতে পারলাম যে আনান পুরোপুরি সুস্থ, তখনই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন কিছুই বলিনি। সবাই ওটা নিয়ে কানাঘুষা করা শুরু করে দিবে। এমনিতেও তো কানাঘুষা কম হচ্ছিল না। কালকে তোর চাচি আর নীলা যেমন করলো, সেদিন হলে তো তোর বিদায়ই হতো না। সারা জীবন তোকে নিয়ে আমার অনেক চিন্তা ছিল, তা এখন দূর হয়ে গেছে। জানি না আনান কেমন ছেলে, তবে তুই চাইলে তোর স্থান করে নিতে পারবি, এটা আমি খুব ভালো করেই জানি। চাচ্চু, তুমি খামোখা চিন্তা করছো। বললাম তো আনান খুব ভালো ছেলে, আর ছোটবেলা থেকে আমি অধিকার আদায়ের যে যুদ্ধ করে এসেছি, এবার মনে হয় তার অবসান হয়েছে। আমি না চাইতে ওনারা আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসাগুলো আমি কি করে হারাতে দেই বলো? হ্যাঁ মা, যাই হয়ে যাক না কেন, তোকে ভালো থাকতে হবে। তোর লড়াই তোকেই লড়তে হবে। আমি আজ আছি তো কাল নেই, এখন ওরাই তোর আপনজন। আর কাউকে আপন ভাবতে খুব ভয় হয় চাচ্চু। কে কখন কিভাবে ধাক্কা দেবে কে জানে। তুই একা এসেছিস মানে? না মানে, আনান তোকে একা আসতে দিল? আসতে আবার দেয় নাকি? আমার শাশুড়িকে বলে কয়ে একা এসেছি। কাজটা কি তুই ঠিক করেছিস মা? আমার বান্ধবীরা সবাই জানে যে আমার বোনের বিয়ে হলো, সেখানে এত নাটকীয়ভাবে আমার বিয়ে হয়েছে জানলে ওরা আমাকে নিয়ে মজা করা শুরু করবে। তাই আমি চাচ্ছি না যে আমার বিয়ের কথাটা সবাই এভাবে জানুক। সময় সুযোগ বুঝে ওদের বলে দিব আমার বিয়ের কথা। তাই বলে তুই কারো কথা না শুনে একা একা চলে আসবি? কাজটা কিন্তু ঠিক হয়নি মা। আচ্ছা, নেক্সট টাইম আর ভুল করবো না চাচ্চু। এইবার খুশি তো? দেখ, আমি শুধু চাই তুই এখন ওদের সাথে মানিয়ে থাক, ভালো থাক,
খুশি থাক। রাজিতা ওর চাচার সাথে কথা বলতে বলতে ক্লাসের কথা ভুলেই গেছে। হুট করে ওদের সামনে কিছুটা দূর থেকে মালিয়া বলল, কিরে, তুই ওখানে কি করছিস? একটা ক্লাস অলরেডি শেষ তো, একবার তো কলও করলাম, কল ধরলি না কেন? এসব বলতে বলতে মালিহা ওর চাচাকে দেখতে পেয়ে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলো। ওর চাচা মাঝে মাঝে ভার্সিটিতে আসে বলে মালিহা আগে থেকেই তাকে চেনে। ওর চাচা রাজিতাকে বিদায় জানিয়ে চলে গেল। রাজিতা ফোন বের করতেই দেখলো যে আনানের মা কয়েকবার কল করেছিল। ক্লাস করার জন্য ফোন সাইলেন্ট করে রেখেছিল বলে দেখতে পায়নি। মালিহার সামনে তো আর কথা বলা যাবে না, তাই মালিহাকে পাঠিয়ে দিয়ে বলল যে ও একটু পরে যাবে। একটু নিরিবিলি একটা জায়গা দেখে ওর শাশুড়িকে কল করলো। কল রিসিভ করে ওর শাশুড়ি বলতে লাগলো, কী রে মা, কল ধরছিস না কেন? গিয়ে আমাকে একবার জানাবি না? আমি কত চিন্তা করছিলাম, আনানের ইচ্ছের বিরুদ্ধে পাঠিয়ে তো দিলাম একা একা, আবার ঠিকমতো পৌঁছালি কি না। আনান তো আমার উপর রাগ করে বেরিয়ে গেল। খুব বেশি রাগ করেছে মা, মনে তো হলো তাই। আর তুই নাকি ক্লাসে যাসনি, তাই তো আমার আরও বেশি চিন্তা হচ্ছে। আসলে মা, চাচ্চু এসেছিল তাই। একটু থেমে রাজিতা আবারও বলল, আমি ক্লাসে যাইনি মানে? এ কথা আপনাকে কে বলেছে? আনান ফোন করেছিল, তোকেও নাকি কয়েকবার ফোন করেছে, তুই নাকি ফোন তুলিসনি। আমাকে ফোন করেছে? উনি কি আমার ক্যাম্পাসে এসেছে নাকি? হ্যাঁ, তোকে ওর সাথে যাওয়াই উচিত ছিল, আমিও বোকার মতো তোকে একাই পাঠিয়ে দিলাম। রাজিতা কি বলবে ভেবে পাচ্ছে না। আনান কেন ওর ভার্সিটিতে এসেছে? ওর এত কেয়ার করে নাকি সন্দেহ? যাই হোক, ওর বান্ধবীরা যদি জানতে পারে যে ওর স্বামী তার খোঁজে ভার্সিটিতে চলে এসেছে, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, ওরা তো জানেই না যে রাজিতার বিয়ে হয়ে গেছে। ওপাশ থেকে ওর শাশুড়ি কি যেন বলছিল। রাজিতা বলল, মা, এখন ফোনটা রাখি, তাহলে দেখি আপনার ছেলে কোথায়। আচ্ছা ঠিক আছে মা। রাজিতা কয়েক পা হাঁটতেই দূর থেকে আনানকে দেখতে পেল। কফি কালারের একটা কোট পরেছে, এক হাত পকেটে আর এক হাতে থাকা ঘড়িটা বারবার দেখছে আর এদিক সেদিক তাকাচ্ছে। রাজিতা বুঝতে পারলো যে আনান ওকেই খুঁজছে। রাজিতা আনানের সামনে গিয়ে আনানের হাত ধরে টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে গেল। এমন আচমকা কেউ হাত ধরে টেনে নিয়ে গেলে যে কারো অবাক হওয়ার কথা। আনানও অবাক হয়ে গেল রাজিতার ব্যবহারে। আনান যেন ছোট বাচ্চার মতো ওকে ফলো করছে। ব্যাপারটা বুঝতে আনানের একটু সময় লাগলো। বোঝার সাথে সাথেই আনান রাজিতার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। ও কিছু বলার আগেই রাজিতা বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনারা আমাকে নিয়ে এত চিন্তা করবেন। আমার একা আসাটাই আসলে ঠিক হয়নি। তোমার কি সে বোধটুকু আছে? তুমি তো এটাও বুঝতে পারছো না যে আমি যা করছি সব তোমার কথা ভেবেই করছি, তোমার ভালোর জন্যই করছি। আসলে আমাকে গাড়িতে আসতে দেখলে আমার বান্ধবীরা বিভিন্ন প্রশ্ন করত, তাই আর কি। তো কি হয়েছে? আমি কি বলতাম ওদের তখন? যে হুট করে আমার বিয়ে হয়ে গেছে? এটুকু বলেই থেমে গেল রাজিতা। তখন আনান বলল, হ্যাঁ বলবে। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? থেমে গেলে কেন? একটা সিম্পল বিষয় বুঝতে তোমার এত সময় লাগে? না মানে, আমি চাচ্ছিলাম না যে আমার বিয়ের কথাটা ওরা জানুক। কেন? মানুষের কি বিয়ে হয় না? নাকি তোমার বিয়ে হয়েছে এটা তোমার বান্ধবীরা শুনলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমার তো মনে হয় আপনিও চান না যে আপনার বিয়ের কথা আপনার রিলেটিভরা কেউ জানুক। রাজিতার কথায় আনান অবাক হয়ে প্রশ্ন করল, মানে? আনানও যে বিয়ের কথা গোপন রাখতে চাইছে এটা বলার পর আনানের এক্সপ্রেশন দেখে রাজিতা যেন বোকা বনে গেল। তাড়াতাড়ি করে বলল, না, কিচ্ছু না। তুমি তো এটাই চাচ্ছ যে আমার সব রিলেটিভদের সাথে তোমার পরিচয় করিয়ে দেই। না, আসলে আমি তা বলতে চাইনি। আমি আসলে চাচ্ছিলাম, ওকে, তোমার কথাই থাকবে। যতদিন না আমি সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি, ততদিন আমাদের বিয়ের ব্যাপারটা গোপন থাকবে। আমি যত দ্রুত পারি একটা গেট টুগেদার পার্টির আয়োজন করছি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সব কথা তোমাকে শুনে চলতে হবে। প্রতিদিন আমার সাথে ভার্সিটিতে আসতে হবে আর আমার সাথেই বাসায় ফিরতে হবে। ও আচ্ছা। কথাটা বলেই রাজিতা অবাক চোখে তাকায় আনানের দিকে, তারপর বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়ে দেয় আনানের দিকে, প্রতিদিন আপনার সাথে যাবো আসবো মানে? আপনি কি প্রতিদিন আমার সাথে আসবেন? আপনার কোনো কাজ নেই? আজ থেকে তো এটাই আমার কাজ। মানে?
আপনি প্রতিদিন আমার ভার্সিটিতে আসবেন কেন? এটা কি তোমার একার ভার্সিটি, নাকি এখানে তোমার নাম লেখা আছে? না মানে, আমি বলছিলাম যে গাড়ি পাঠিয়ে দিলেই তো চলবে, শুধু শুধু প্রতিদিন আপনি কেন আসবেন? ভেবেছিলাম তোমাকে কথাটা বলবো না, সারপ্রাইজ দিব, কিন্তু তুমি সব মাটি করে দিলে। কি মাটি করলাম? ক্লাসে যাওনি কেন? আমি ক্লাসে যাইনি। আপনি কি করে জানলেন? তুমি কার ক্লাস ফাঁকি দিয়েছো জানো? না, কাল ওরা বলেছিল যে প্রথমেই নাকি নতুন স্যারের ক্লাস আছে। কিন্তু নতুন স্যার বলে আনানের দিকে আঙুল তুলে তাকায় রাজিতা। এ আর এর ক্লাসটাই মিস করেছো তুমি? এ আর, আই মিন আনান রেদওয়ান। এই প্রথম মনে হয় তুমি কোনো কিছুর সঠিক গেস করতে পারলে। আমার বউটার মাথায় তাহলে কিছুটা হলেও বুদ্ধিশুদ্ধি আছে দেখছি। কিন্তু আপনি কিভাবে সম্ভব? কেন, আমি কি ভার্সিটির টিচার হতে পারি না? আমার যোগ্যতা নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? রাজিতা চারদিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে থাকে, যোগ্যতার কমতি আছে বলে তো মনে হয় না, তবে অনেক বেশিই হয়ে যায়। কি বললে? আর একটু জোরে বলো তো। নিজে নিজেই যদি শুনবে তাহলে বলার দরকার কি? আজ থেকে আমাকে প্রতিদিন আপনার সাথে যাওয়া আসা করতে হবে। কেন, আবার কোনো সমস্যা হলো নাকি? সমস্যা নেই, তবে আপনার কথা দিয়ে কি লাভ হলো যে বিয়ে গোপন রাখবেন? প্রতিদিন আপনার সাথে যাওয়া আসা করলে তো এমনিতেই সবাই জেনে যাবে। আচ্ছা, বিয়ে গোপন রাখতে হবে না, আজ হোক কাল হোক সবাই তো এমনিতেই জেনে যাবে। আনান যেন কথাটা শুনে খুশি হয়ে গেল। আরে, আমিও তো সেটাই বলছি, এটা লুকিয়ে রাখার কি আছে? আর আমি চাই না আমার একমাত্র বউয়ের দিকে অন্য কেউ নজর দিক। আর আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে মানে? কিচ্ছু না, নেক্সট টাইম আমার ক্লাস স্কিপ করলে পুরো অ্যাটেন্ডেন্স জিরো দিয়ে দিব। ক্লাসে কেন যাওনি? ক্লাসের কথা মনে হতেই রাজি তার জিভ কেটে বলল, দেখেছেন, আপনার সাথে কথা বলতে গিয়ে নেক্সট ক্লাসের কথাও ভুলে গিয়েছি। এখন রাজীব স্যারের ক্লাস, এই স্যারের ক্লাস আমি এমনিতেই অনেক মিস করেছি। আজ মিস করলে আমার খবর হয়ে যাবে। আমার ক্লাস শেষ হলে আপনাকে কল করব না। আল্লাহই ভালো জানে যে স্যার ক্লাস শুরু করে দিয়েছে কিনা। বলতে বলতে ছুটে চলে গেল রাজিতা, আর ফোন বের করে সময় দেখতে লাগলো। আনান পেছন থেকে বলতে লাগলো, আরে আসতে যাও, পড়ে গিয়ে হাত পা ভাঙার ইচ্ছে আছে নাকি? রাজিতার সাথে কথা বলে আনানের সকালের রাগগুলো সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। ওর মাকে কল করে জানিয়ে দিল যে আজ ফিরতে একটু দেরি হবে আর লাঞ্চ ওরা বাইরেই করে নেবে। রাজিতা ক্লাসে গিয়ে দেখলো যে স্যার ক্লাস শুরু করে দিয়েছেন। ক্লাস শেষে রাজিতা ওর ক্লোজ ফ্রেন্ডদের দেখে বলল যে, শোন, তোদের একটা কথা বলার আছে। নেহা বলল, সামথিং ইউ ফিশি। আজ কয়দিন তোমার হাব ভাব ভালো ঠেকছে না আমার কাছে। আগে বলো, ছেলেটাকে। কথাটা শুনে রাজিতা যে লজ্জা পেয়েছে তা সবাই খেয়াল করলো। এইবার যেন নেহা সন্দেহটাকেই ওদের সত্যি মনে হলো। ওর আরেক বান্ধবী বলে উঠল, আমাদের ক্যাম্পাসের নাকি বাইরের? মালিহা আবার বলে উঠল, নাকি সেটেল কেউ? আমাদের রাজিতা তো বেকার কাউকে আর চুজ করবে না, সে তো আবার বেকারদের খুব অপছন্দ করে। রাজিতা ওদের থামিয়ে দিয়ে বলল, তোরাই কথা বলে যাবি নাকি আমাকেও কিছু বলতে দিবি? ওর পাশ থেকে ওর আরেক বান্ধবী বলল, আরে বান্ধবী, বল বল, আমরা শুনছি। এই তোরা একটু চুপ করতো। রাজিতা এবার বলে উঠল, তোরা যা ভাবছিস তা নয়, আসলে সেদিন আমার বিয়ে হয়ে গেছে। কথাটা শেষ হতে না হতেই যেন ওরা সবাই চেঁচিয়ে উঠল। ওদের চেঁচানো শুনে ক্লাসের মধ্যে থাকা বাকি সবাই ওখানে এসে পড়ল কি হয়েছে তা দেখার জন্য। মালিহা চেঁচিয়ে বলতে লাগলো, আমাদের মধ্যেকার একটা তারকা আকাশ থেকে খসে মাটিতে পড়ে গেছে, তার জন্য তোমরা সবাই দোয়া করো। নেহা বলল, সত্যি বলছিস নাকি আমাদের সাথে ফান করছিস? ততক্ষণে ক্লাসে থাকা সবাই ব্যাপারটা জেনে গেছে। রাজিতা লজ্জা মাখা কণ্ঠে বলল, এটা কি মজা করার কোনো বিষয়? সত্যিই বলছি। মালিহা বলল, কেমনে কি ভাই? আমরা কিছুই জানতে পারলাম না, অন্তত আমাদের জানাতে তো পারতি। আরে আমি নিজেই তো জানতাম না। আমাদের বোকা বানাচ্ছ না? আমরা কোন যুগে বাস করছি তা ভুলে যেও না। এই যুগে বিয়ে হওয়ার পর জানানোর জন্য কি হাতে গোড়ায় চড়ে যেতে হয় নাকি? একটা কল বা মেসেজ, ব্যাস যথেষ্ট। আরে নীলু, আরে নীলু আপুর বিয়েতে চাচু আমার জন্য সারপ্রাইজ রেখেছিল। আসলে বিয়েটা নীলা আপুর নয়, আমার ছিল। আমিও সেদিন জানতে পারলাম। রাজিতা ভাবল যে, যাক, ওদের বোকা বানানো গেছে,
সত্যিটা ওদের জানালে বিভিন্ন প্রশ্ন শুরু করবে। আর ওর শান্তি লাগলো এটা ভেবে যে ওর বান্ধবীদের সত্যিটা জানাতে পেরেছে। নইলে এত বড় একটা মিথ্যে চেপে রাখলে ও দম বন্ধ হয়ে মারাই যেত। ওরা সবাই তো বিয়ের ছবি দেখার জন্য পাগল হয়ে গেল। কেউ কেউ বলল বরের ছবি দেখবে, বিয়ের ছবি দেখবে, বর কি করে, ট্রিট দাও তাড়াতাড়ি, এই সে নানান কিছু। চারদিক থেকে এক একজন এক এক কথা বলতে লাগলো। ভাগ্যিস তখন ক্লাসে স্যার চলে এসেছে, তাই রাজিতা আপাতত বেঁচে গেল। ক্লাস শেষ হতেই রাজিতা তাড়াতাড়ি বের হয়ে আসলো ক্লাস থেকে। আনানকে কল করে তাড়াতাড়ি আসতে বলল। আনানের আজ আর কোনো ক্লাস ছিল না, তাই রাজিতা ফোন করতেই বের হয়ে গেল। রাজিতা গাড়িতে ওঠার সময় আশেপাশে তাকিয়ে দেখলো যে ওর কোনো ফ্রেন্ড নেই। ও গাড়িতে উঠেই জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আনান পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, আগে একটু পানি খেয়ে নাও। তোমাকে দেখে মনে হচ্ছে কারো কিছু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ। কি হয়েছে? বড় বাচ্চা বেঁচে গেছে আজ, তার মানে কি সত্যিই তুমি চুরি করে পালাচ্ছ? বলেই হাসতে লাগলো আনান। রাজিতা আনানের হাসি মুখ দেখে ক্ষণিকের জন্য সব ভুলে গেল। আনান লক্ষ্য করেনি যে রাজিতা ওকে দেখছে। দেখলে হয়তো রাজিতা অমনভাবে তাকিয়ে থাকতে পারতো না। আনান রাজিতার দিকে তাকাতেই রাজিতার চোখ নামিয়ে নিয়ে পানি খাওয়া শুরু করলো। পানি খাওয়া শেষে বোতলটা আনানের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, ভার্সিটি থেকে কি আর চুরি করব বলুন? ভার্সিটির স্যারটাকেই চুরি করে নিয়ে আসলাম। কেউ দেখলে আমাকে কি আর আস্ত রাখবে বলুন? বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে রাজিতা তাকালো আনানের দিকে। আনান কথাটা শুনে লজ্জা পেয়েছে কিনা বোঝা গেল না। বোতলটা খুলে ঢকঢক করে বাকি পানিটা খেয়ে নিল আনান। রাজিতা বলে উঠল, আরে আমি তো মুখ লাগিয়ে পানি খেয়েছি, আপনি? আনান নিজেও মুখ লাগিয়ে পানি খায়। আনান এইবার বলল, তুমি খেয়েছো বলে কি বোতলটা নোংরা হয়ে গেছে নাকি? না তা নয়, তা অমন ছুটছিলে কেন বলো তো? একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? আমি ওদেরকে বলে দিয়েছি যে সেই দিন নীলা আপুর না আমার বিয়ে ছিল। আনান খুশি হয়ে বলল, এতে সমস্যার কি? সমস্যা তো এখানে নয়, তাহলে? ওরা আপনাকে দেখতে চায়। দেখিয়ে দাও, সেটাও সমস্যা নয়। আরে ভাই, এত না পেঁচিয়ে সোজা সাপটা বলে দাও তো আসলে সমস্যাটা কি? ওরা বিয়ের ছবি দেখতে চাচ্ছে। কথাটা শুনে আনানো চিন্তায় পড়ে গেল। আসলেই তো, ওদের তো বিয়ের কোনো ছবিই নেই। এমনভাবে বিয়েটা হয়ে গেল যে ছবি তোলার কথা কারো মাথাতেই ছিল না। আনান কিছুটা ভেবে ভেবে বলল, একটা কাজ করা যেতে পারে। কি কাজ? তোমার চাচা চাচি আর চাচাতো বোনদের আমাদের বাসায় ইনভাইট করে তোমার আর আমার ঘরোয়াভাবে কিছু বিয়ের ছবি তুলে সেটাকে স্মৃতি হিসেবে রাখা যাবে। আর তুমি যদি চাও তো আবার নতুন করে তোমার বিদায় অনুষ্ঠান। আরে না, বিয়ে তো হয়েই গেছে, নতুন করে আবার অনুষ্ঠান করার কোনো মানেই হয় না। আর কিছুদিন পর তো অনুষ্ঠান হচ্ছেই নাকি? কিন্তু এখন তো তোমার বান্ধবীদের ছবি দেখাতে হবে। তুমি তো ওদের অলরেডি বলেই দিয়েছো ধুমধাম করে তোমার বিয়ে হয়ে গেছে। ছোট্ট আম্মু আর নীলা আপু কি আসতে রাজি হবে? ইনভাইট করলে অবশ্যই আসবে। রাজিতা এদিক দিয়ে খুশি হচ্ছিল, অপর দিক দিয়ে ভয় পাচ্ছিল এটা ভেবে যে ওর চাচি আর নীলা আপু আনন্দের বাসায় আসলে আবার কি কাহিনী শুরু করবে কে জানে। আনান আর রাজিতা একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিল। রাজিতার প্রচুর ক্ষুধা লেগেছিল, তাই আর কোনো প্রশ্ন না করে খেয়ে নিল। ও আবার ক্ষুধা একদম সহ্য করতে পারে না। খাওয়া শেষে আনান নিজে গিয়ে কিছু দই মিষ্টি আর ফলমূল কিনে আনলো। তারপর গাড়ি গিয়ে সোজা থামলো রাজিতার চাচার বাড়ি। রাজিতা আনানের কাঁধে মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। রাজিতা বুঝতে পারেনি যে আনান ওর চাচা চাচিকে ইনভাইট করার জন্য আজকেই এখানে চলে আসবে। রাজিতার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানো দেখে গাড়ি থেকে নামতে নামতে আনান বলল, কাল তো থার্সডে, কাল পরশু 2 দিন ক্যাম্পাস বন্ধ আছে, তাই ভাবলাম ফটো সেশনের পার্টটা তাড়াতাড়ি সেরে ফেলি। কাল আমাকে একটু ক্যাম্পাসে যেতে হবে। ওখান থেকে ফিরে তোমাকে আর মাকে নিয়ে শপিং করব। আর আমার মামা মামি আর খালামণিদেরও আজকেই ফোন করে দেবনে, পরশুই ফটো সেশন শেষ করে ফেলি। কি বলো? রাজিতা কি বলবে বুঝতে পারলো না। দুজনে চুপচাপ বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতে লাগলো। নীলা আর রিমি বাসায় নেই, ওর চাচাও একটু বাইরে গেছে। রাজিতার চাচি ওদের দেখে কিছুটা অবাক হলেও আজ আর কোনো খারাপ ব্যবহার করলো না। আনান আর রাজিতাকে নিজ হাতে শরবত করে খাওয়ালো, হেসে হেসে কথা বলল
আর এটাও জানালো যে পরশু ওরা সবাই অবশ্যই যাবে। আনান এক মুহূর্তের জন্য রাজিতাকে একা ছাড়লো না, যদি ওর চাচি আবার বেফাস কিছু বলে বসে। আনান চলে আসার কথা বলতেই ওর চাচি বলল, আর একটু থাকো না, সেদিন অমন করে চলে গেলে আজও চলে যাবে? এই গরিব চাচিকে পছন্দ হয় না নাকি তোমার? আরে না আন্টি, আসলে আমি আর রাজিতা দুজনেই অনেক টায়ার্ড। আর এখন কেউ বাসায়ও নেই, শুধু শুধু আপনাকে বিরক্ত করতে চাই না। এখন তো আসা যাওয়া চলবেই। সেদিনের কথায় কিছু মনে করো না, আসলে নীলার কথায় আমি তোমাদের ভুল বুঝেছিলাম। রাজিতা ওর চাচির কথায় এত পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। নিজের দোষগুলো এখন সব নীলা বেচারের উপর চাপিয়ে দিচ্ছে। তারপর ওর নিয়ন ভাইয়ার কথা মনে হতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কারণ ওর চাচি আর নীলার একমাত্র ঔষধ হচ্ছে নিয়ন ভাইয়া। নিশ্চয়ই রিমি সেই দিনের সব কথা বলে দিয়েছে নিয়ন ভাইয়াকে। রিমিকে সামনে পেলে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিত, কারণ রিমি ওকে ততটা পছন্দ না করলেও অপছন্দও করে না। নিয়ন বাইরে যাওয়ার পর থেকে কোনো কিছু হলে রিমি নীরবভাবে রাজিতার উপকার করেছে। সব কিছু না হয় ওর চাচা আর না হয় নিয়নকে বলে দিত। রাজিতার আর কিছু করার প্রয়োজন পড়তো না। রাজিতার চাচির স্বাভাবিক কথাবার্তায় আনানও কিছুটা স্বাভাবিক হলো। আনানও ভয়ে ভয়ে ছিল যে আজ আবার ওর চাচি কি না কি বলে বসে। সেই দিনের মতো কথাবার্তা শেষ করে রাজিতা আর আনান ভালোভাবেই বিদায় নিল ওর চাচির থেকে।